পিশাচের শহরে আরও একবার আপনাদের স্বাগত। হ্যাঁ, এটা সেই শহর যেখানে একবার ঢুকলে আর বের হওয়া যায় না। স্বাভাবিক দুনিয়ার সাথে হারিয়ে যায় সমস্ত কানেকশন। এখানে প্রতিনিয়ত বেঁচে থাকা লাগে মৃত্যুর আতঙ্কে পিশাচদের সাথে লড়াই করে। কিন্তু এই নারকীয় শহর থেকে কি মুক্তি নেই? বন্ধুরা, আপনাদের ব্যাপক আগ্রহের প্রতি সম্মান রেখে ফ্রম সিরিজের আগের 3টি সিজনের প্রেক্ষিতে শুরু করতে যাচ্ছি সিজন 4-এর এক্সপ্লেনেশন। যেহেতু সিজন 3 রিলিজের পরে অনেকগুলো মাস কেটে গেছে, তাই সিজন 4 শুরুর আগে আসুন অতীত রিভাইজ করে আসি। বন্ধুরা, ফ্রম সিরিজের সিজন 1-এর গল্পটা শুরু হয় এক ভয়ঙ্কর রহস্যময় শহরকে ঘিরে, যেখানে একবার কেউ ঢুকলে আর কখনোই বের হতে পারে না। চারপাশে জঙ্গল আর রাস্তা এমনভাবে ঘুরে যায় যে যত দূরেই যান না কেন শেষে আবার একই জায়গায় ফিরে আসতে হয়। এই শহরের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো সন্ধ্যা নামলেই জঙ্গল থেকে বেরিয়ে আসে কিছু পিশাচ, যারা মানুষের রূপ নিয়ে দরজায় কড়া নাড়ে। তারা কথা বলে, পরিচিত মানুষের মতো আচরণ করে, আর কেউ যদি ভুল করে দরজা বা জানালা খুলে দেয় তাহলে তারা নির্মমভাবে তাকে হত্যা করে। বাঁচার একমাত্র উপায় হলো দরজায় ঝোলানো বিশেষ রক্ষাকবচ পাথর। আবার এখানে নেটওয়ার্কও কাজ করে না। এছাড়া এখানে বিদ্যুতের সাপ্লাই কোথায় থেকে আসে সেটাও একটা রহস্য। শহরের মানুষদের নেতৃত্ব দেয় শেরিফ বয়েড স্টিভেন্স, যে কঠোর নিয়ম মেনে সবাইকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু এক ভুলেই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। ফ্র্যাঙ্ক নামের এক ব্যক্তি অসতর্কতার কারণে তার পরিবারকে হারায়, আর শাস্তিস্বরূপ তাকে বক্সে এক রাত কাটাতে হয়, যেখানে পিশাচদের হাতে তার মৃত্যু নিশ্চিত হয়ে যায়। এর মধ্যেই শহরে আটকা পড়ে ম্যাথিউস পরিবার, জিম, তাবিথা, জুলি আর ছোট্ট ইথান। তারা বারবার শহর থেকে বের হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। এক ভয়ঙ্কর দুর্ঘটনায় তাদের গাড়ি উল্টে যায়, আর সেখান থেকেই তারা এই দুঃস্বপ্নের অংশ হয়ে যায়। ধীরে ধীরে তারা বুঝতে পারে এই শহরে শুধু পিশাচই না, আর অনেক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। ইথান দেখতে পায় সাদা পোশাক পরা এক রহস্যময় বাচ্চাকে, যাকে অন্য কেউ দেখতে পায় না। অন্যদিকে জেড দেখতে থাকে অদ্ভুত সব সিম্বল, যা তাকে ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে দেয়। এদিকে সারা নামের এক মেয়ে অদৃশ্য কণ্ঠের প্রভাবে মানুষ হত্যা করতে শুরু করে। সেই কণ্ঠ তাকে নির্দেশ দেয়, আর সে বাধ্য হয়ে একের পর এক ভয়ঙ্কর কাজ করে, যার ফলে শহরের পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। শহর থেকে বের হওয়ার জন্য জিম একটি রেডিও টাওয়ার তৈরি করার চেষ্টা করে। কিছুক্ষণের জন্য তারা বাইরের কারোর সাথে যোগাযোগ করতেও সক্ষম হয়, কিন্তু হঠাৎই একটা রহস্যময় কণ্ঠ তাদের থামিয়ে দেয়, যেন কেউ এই শহরের সবকিছু নিয়ন্ত্রণ করছে। দ্বিতীয় সিজনের রহস্য আরও গভীর হয়। শহরের নিচে আবিষ্কৃত হয় এক বিশাল টানেল সিস্টেম, যেখানে পিশাচগুলো দিনের বেলা ঘুমিয়ে থাকে। একই সাথে বোঝা যায় এই প্রাণীগুলি আসল শত্রু না, বরং এর পেছনে আসে আরও বড় কোনো অজানা শক্তি। একই সময় নতুন একটি বাস এসে আরও অনেক মানুষকে এই শহরে আটকে ফেলে। তাদের মধ্যে এলজিন নামের একজন আগেই এই জায়গার আভাস পেয়েছিল, যা প্রমাণ করে এই শহরের সাথে বাস্তব দুনিয়ার অদ্ভুত সংযোগ রয়েছে। এদিকে বয়েড এক অদ্ভুত গুহায় গিয়ে মার্টিন নামের এক বন্দি মানুষের সাথে দেখা করে। মার্টিনের শরীরে ছিল ভয়ঙ্কর প্যারাসাইট, আর তার কাছ থেকেই বয়েডের শরীরে সেই রহস্যময় সংক্রমণ ছড়িয়ে পড়ে। একই সাথে একটি মিউজিক বক্স এবং অদ্ভুত দৃশ্যের মাধ্যমে বোঝা যায় আরও ভয়ঙ্কর কিছু এই শহরের নিয়ন্ত্রণে আছে। অন্যদিকে তাবিথা টানেলের ভেতর দিয়ে ভয়ঙ্কর সব অভিজ্ঞতার মুখোমুখি হয় এবং শেষ পর্যন্ত ফারওয়ে ট্রি নামের এক অদ্ভুত গাছের মাধ্যমে টেলিপোর্ট হয়ে যায়। তৃতীয় সিজনে বড় টার্নিং পয়েন্ট আসে। তাবিথা সেই গাছের মাধ্যমে এক ওয়াচ টাওয়ারে পৌঁছে যায় এবং সেখান থেকে বাস্তব দুনিয়ায় ফিরে আসে। কিন্তু স্বাভাবিক দুনিয়ার কেউই তার কথা বিশ্বাস করে না। সবাই তাকে পাগল সম্বোধন করে। সেখানেও তার পিছু ছাড়ে না রহস্য। সে আবারও সেই সাদা পোশাকের বাচ্চাকে দেখতে পায় আর জানতে পারে কিছু বাচ্চা কোনো এক জায়গায় বন্দী, যারা সাহায্য চাইছে। এদিকে শহরের ভেতরে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। খাবারের সংকট দেখা দেয়, মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে, আর পিশাচগুলো আরও নির্মম হয়ে ওঠে। এমনকি তারা ফাঁদ পেতে মানুষদের মানসিকভাবে ভেঙে দিতে শুরু করে। যেমন বয়েডের সামনে কেনির মাকে নির্মমভাবে হত্যা করা হয়। জিম ও কেনি জঙ্গলে গিয়ে নতুন খাবারের উৎস খুঁজে পেলেও রহস্যের কোনো সমাধান মেলে না, বরং নতুন নতুন অদ্ভুত ঘটনা ঘটতেই থাকে। যেমন জিমের মৃত ছেলের কণ্ঠে ফোন কল পাওয়া। অন্যদিকে তাবিথা ভাগ্যক্রমে আবারও পিশাচের শহরে ফিরে আসে এবং পুরনো অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার সে আরও কিছু রহস্যের উদ্ঘাটন করে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো
তার পুনর্জন্ম হয়েছে। আগের জন্ম সে পিশাচের শহর থেকে বের হবার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি বলে আবারও পুনর্জন্ম নিয়েছে। এছাড়া কিছু অদৃশ্য আত্মা সবসময় তাবিথাকে হেল্প করত, কারণ এদেরকে সে পূর্বজন্মে বাঁচানোর চেষ্টা করেছিল। এই শহরে অতীতে স্বাভাবিক মানুষই বাস করত, কিন্তু মানুষগুলো অমর হবার লোভে ছোট বাচ্চাদের বলি দেবার অভিশাপে পিশাচ হয়ে গিয়েছিল। যাই হোক, এদিকে পিশাচের শহরের লিডার শেরিফ বয়েড স্টিভেন্স প্যারাসাইটের মাধ্যমে প্রথম একটা পিশাচকে হত্যা করতে সক্ষম হয়, কিন্তু দুঃখজনকভাবে তারই বৌমার গর্ভে সেই পিশাচের পুনর্জন্ম হয় অনেক প্রচেষ্টার পরেও, যেটাকে থামানো যায় না। ফলে পিশাচদের সাথে আবারও নতুন করে একদল মানুষের লড়াই শুরু হয়। শেষ পর্যন্ত কি পিশাচদের ধ্বংস করে এই শহরকে স্বাভাবিক করা সম্ভব হবে? আসুন দেখি সিজন 4-এ আর কি রহস্য হাতছানি দিচ্ছে। তাবিথা, জিম দম্পতি এবং জেড তিনজনে পিশাচের শহরের রহস্য উদ্ঘাটন করতে চাইছিল। বিভিন্ন সোর্স থেকে জেড ক্যালকুলেশন করে বের করে এই জায়গার সাথে মিউজিক কানেক্টেড, তাই তারা তিনজনে ফারওয়ে বোতল ট্রির সামনে যায় এবং জেড ভায়োলিন বাজাতে শুরু করে। এই বোতল ট্রিতে অনেক বোতল টানানো আছে, প্রতিটা বোতলের ভেতরে একটা করে চিরকুট ছিল যেগুলোতে রিদম লেখা আছে। জেড সেই রিদম অনুযায়ী সুর তৈরি করলে বেশ কিছু বাচ্চার আত্মা বেরিয়ে আসে। আত্মাগুলোর ভেতরে একটা বাচ্চা মেয়ে তাবিথাকে বলে আমকুয়ে, অর্থাৎ রিমেম্বার বা মনে করা। তখনই তাবিথার সমস্ত কিছু মনে পড়ে যায় এবং সে অস্থির হয়ে পড়ে। সেন্সে আসার পরে সে তার স্বামী জিমকে জানায় তাবিথা এর আগে একাধিকবার জন্মেছিল। সে বারবার এই জায়গায় ফিরে আসে কারণ সে এখানে প্রথম থেকেই ছিল। আগে এই শহরের মানুষেরা স্বাভাবিক ছিল, কিন্তু অমরত্বের লোভে তারা বাচ্চাদের বলি দিয়ে দেয়। সেই বাচ্চাদের ভেতরে একটা বাচ্চা তাবিথা এবং জেডের ছিল, মানে সেই জন্মে তাবিথা আর জেড স্বামী স্ত্রী ছিল। তারা বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। গত জন্মেও তাবিথা এবং জেড মিরান্ডা এবং ক্রিস্টোফার হয়ে পুনর্জন্ম নিয়েছিল। সেবারও ব্যর্থ হয়ে তারা এবার আবারও পুনর্জন্ম নিয়েছে। তাবিথার কথা শুনে জিমের মাথা এলোমেলো হয়ে যায়। তার স্ত্রী অতীতের জন্মে অন্য কারো বউ ছিল, এটা তো একটা ম্যাটার। এছাড়া তাবিথার বাকি কথাগুলো সে হজম করতে পারে না, এই জন্য ফ্রাস্ট্রেটেড হয়ে সে জঙ্গলের সাইডে একা থাকার জন্য চলে যায়। ঠিক ওই সময় তার বড় মেয়ে জুলি চিৎকার করে জঙ্গলের ভেতর থেকে ছুটে আসে। যদিও জিম বুঝতে পারে না এটা বর্তমানের জুলি না, বরং এই জুলি ফিউচার থেকে এসেছে জিমকে বাঁচানোর জন্য। জুলি নিজের অজান্তেই একজন স্টোরি ওয়াকার ছিল, মানে জঙ্গলের ভেতরে একটা বিশেষ জায়গা আছে, সেখানে ধ্বংসাবশেষের মাঝে কয়েকটা পিলার দাঁড় করানো। জুলি সেই জায়গাটাতে গেলে অনেকটা টাইম ট্রাভেলের মতো পাওয়ার পেয়ে যায়। সেভাবেই হয়তো ফিউচারের কোনো টাইমলাইন থেকে জুলি তার বাবাকে বাঁচাতে এসেছিল। যাই হোক, জুলি জিমকে যার ব্যাপারে অ্যালার্ট করছিল সেই লোকটাও সেখানে এসে উপস্থিত হয়ে যায়। সে একটি হলুদ স্যুট আর প্যান্ট পরা ছিল। তখনই তার পরিচয় জানা না গেলেও সে খুবই সাংঘাতিক পাওয়ারফুল। লোকটা এসে প্রথমেই জিমের গলা চেপে ধরে এবং গলাটা চিরে ফেলে। বাবার এই দশা দেখে জুলি চিৎকার শুরু করে। লোকটা জুলিকে বলে, এবার তুমি কোথায় থেকে এসেছো? তুমি কি ভাবছো কেউ জানতে পারবে না? তুমি যতই চেষ্টা করো না কেন, যেটা একবার ঘটে গেছে সেটা আর চেঞ্জ করা যাবে না। পরের মুহূর্তেই জুলি ভ্যানিশ হয়ে যায়, মানে সে হয়তো নিজের রিয়ালিটিতে ফিরে গেছে। তো লোকটা জিমকে বলে, তোমার স্ত্রী অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছে, ওর এত কিছু জানা উচিত হয়নি। লোকটা এই জন্যই ফিরে এসেছে যাতে এই পিশাচের শহরের রহস্য কখনো উদ্ঘাটন না হয়। আর সে তখন থেকেই কাজ শুরু করে দেয়। সে প্রথমে জঙ্গলের ভেতর থেকে একটা সুটকেস বের করে এবং নিজেকে ট্রান্সফর্ম করার প্রিপারেশন নিতে থাকে, কারণ এবার সেও ব্যাটেলফিল্ডে নেমে গেছে। যাই হোক, এদিকে ফাতিমার ডেলিভারি করিয়েছিল একজন পিশাচ মহিলার আত্মা। ফাতিমা এই শহরের প্রথম প্রেগনেন্ট মহিলা ছিল, তাই সবাই আশা করেছিল ফাতিমার গর্ভে এমন কারো জন্ম হবে সে তাদের এই মৃত্যুপুরী থেকে উদ্ধার করবে। কিন্তু সবার ধারণা ভুল ছিল। ফাতিমার গর্ভে বড় হচ্ছিল একটা পিশাচ, এক সময় যাকে তার শ্বশুর বয়েড স্টিভেন্স মেরে ফেলেছিল। কে জানে, হয়তো সে প্রতিশোধ নিতেই পিশাচটা বয়েডের বৌমার গর্ভেই জন্ম নেয়। তো ফাতিমার ডেলিভারির সময়ে একটা মাংসপিণ্ডের মতো জিনিস বের হয়। আত্মাটা সে মাংসপিণ্ড নিয়ে পাতাল ঘরের ভেতরের একটা সিক্রেট চেম্বার দিয়ে নেমে যায়। ব্যাপারটা জানার পরে বয়েডও চেম্বারে ঢুকে যায় এবং দেখে অনেকগুলো পিশাচ মাংসপিণ্ডটাকে ঘিরে আছে এবং সেটা কয়েক মুহূর্তের ভেতরে পূর্ণাঙ্গ মানুষরূপী পিশাচে পরিণত হয়। এটা সেই পিশাচ যেটাকে বয়েড নিজের হাতে খুন করে
পরবর্তীতে আগুনে পুড়িয়ে দিয়েছিল। যাই হোক, ফাতিমার সমস্ত আশা স্বপ্ন নষ্ট হয়ে যাওয়ায় সে পাগলপ্রায় হয়ে গিয়েছিল। ফাতিমার স্বামী অ্যালিস এবং বয়েডের অ্যাসিস্ট্যান্ট শেরিফ কেনি ফাতিমাকে সামলানোর চেষ্টা করে। এলিস ফাতিমাকে কলোনি হাউসে ফিরিয়ে নিয়ে যায়, আর কেনি সিক্রেট চেম্বারের ভেতরে বয়েডকে খুঁজতে ঢুকে যায়, কারণ বয়েড সেই যে ঢুকেছে আর বের হয়নি। নিচে একটা টানেল ছিল। টানেলে ঢোকার পরে বয়েড কেনির মুখ চেপে ধরে সাউন্ড করতে নিষেধ করে। এরপরে বলে এখান থেকে দ্রুত বেরিয়ে যেতে হবে। এই সময় সদ্য জন্মানো স্মাইলি পিশাচটা ওদেরকে দেখতে পেয়ে বলে, কেনি স্মাইলিকে দেখে ঘাবড়ে যায়, কারণ বয়েড স্মাইলিকে মারার পরে কেনি স্মাইলির পোস্টমর্টেম করেছিল, এমনকি তাকে আগুনে পুড়িয়ে মারতেও হেল্প করেছিল। সে আবারও কিভাবে বেঁচে গেল এই বিষয় কেনির কাটছিল না। বয়েড কেনিকে টেনে নিয়ে দ্রুত ওপরে উঠে আসে এবং জানায় ফাতিমা এই পিশাচের জন্ম দিয়েছে। অন্যদিকে কলোনি হাউসে তো আরেকটা অঘটন ঘটে গেছে। এলজিন নামের একটা ছেলে পিশাচের বশে চলে গিয়েছিল। তাদের বশবর্তী হয়ে এলজিন ফাতিমার গর্ভে পিশাচটার বেড়ে উঠতে হেল্প করেছিল, এমনকি সেই ফাতিমাকে কিডন্যাপ করে পাতাল ঘরে রেখে এসেছিল। তো এখন তো কেউ ফাতিমার লোকেশন জানতো না, তাই প্রথমে স্টিভেন্স এবং পরে সারা এলজিনকে টর্চার করেছিল ফাতিমার লোকেশন জানার জন্য। সারার ওপরে আগে থেকেই পিশাচদের প্রভাব আছে, মানে সারা হঠাৎই হাইপার হয়ে যায় এবং নিজের অজান্তেই খুন খারাপি করে ফেলে। আজও সে অজান্তে এলজিনের চোখের ভেতরে একটা স্ক্রুড্রাইভার ঢুকিয়ে চোখ উপড়ে ফেলেছিল। তো কলোনি হাউসের পরিচালিকা ডোনা ডাক্তার ক্রিস্টিকে এলজিনের চিকিৎসার জন্য নিয়ে আসে। এলজিনকে পুলিশ অফিসার অ্যাকোস্টা পাহারা দিচ্ছিল। যদিও অ্যাকোস্টা পুলিশ অফিসার ছিল স্বাভাবিক দুনিয়াতে, এখানে সে বাকিদের মতোই সাধারণ। অল্প কিছুদিন হয়েছে সে এই শহরে এসেছে। অবশ্য অ্যাকোস্টা নিজের ক্যারেক্টার ভুলতে পারে না বলে সবসময় পুলিশ অফিসারের মতোই আচরণ করে। যাই হোক, ক্রিস্টি এলজিনের চোখের ট্রিটমেন্ট শুরু করে। এলজিন ক্ষমার স্বরে বলে তাকে বলা হয়েছিল বাচ্চাটা জন্মালেই তারা নিজেদের বাড়ি ফিরতে পারবে, তাই সে এই কাজটা করেছিল। ক্রিস্টি বোঝায় এলজিনকে ভুল বোঝানো হয়েছিল। এমনটা শুধু এলজিনের সাথেই ঘটেনি, বরং আরও অনেকের সাথেই ঘটেছে এবং ভবিষ্যতেও ঘটবে। তাই সে এলজিনকে মন খারাপ করতে বারণ করে। এরপরে ক্রিস্টি এলজিনের ফাঁকা চোখটা সেলাই করে দেয় যাতে ইনফেকশন না হয়। এদিকে বয়েড শেরিফ অফিসে ফিরে এসে একটা বাক্স খোলে এবং ভেতরে স্টোর করে রাখা বুলেটগুলো গুনতে শুরু করে। কেনি এসবের কারণ জিজ্ঞেস করলে বয়েড বলে প্রয়োজনের সময়ে যথেষ্ট পরিমাণ বুলেটের মজুদ পাওয়া যাবে কিনা সে সেটাই চেক করছে। কেনি বয়েডকে অস্থির হতে বারণ করে, কিন্তু সে অস্থির হবেই না কেন? এখন পর্যন্ত তারা একবারই পিশাচদের বিরুদ্ধে জিতেছিল। বয়েড নিজের হাতে একটা পিশাচকে মারতে সফল হয়েছিল, কিন্তু সেই পিশাচ আবারও তাদেরকে হারিয়ে দিয়ে নতুন জীবন পেল। তার মানে ওদেরকে মারার আপাতত আর কোনো উপায় নেই। এই ব্যাপারে বয়েডের ফ্রাস্ট্রেশন কাটছিলই না। তারা এই ব্যাপারে কথাবার্তা বলছিল। এই সময় দ্রুত গতিতে একটা গাড়ি এসে শেরিফ অফিসে ধাক্কা মারে। এই গাড়ি বা গাড়িতে থাকা লোকেরা এই শহরের না, ওরাও ভুল করে এই শহরে ঢুকে পড়েছে। তো বয়েড আর কেনি বেরিয়ে এসে দেখে গাড়িতে একজন লোক আর তার মেয়ে বসে আছে। মেয়েটার নাম সোফিয়া, হালকা বয়স, খুব বেশি ঘাবড়ে ছিল। তার বাবা সম্ভবত একজন পাদ্রী। সে সেন্সলেস হয়ে গাড়ির স্টিয়ারিংয়ের ওপরে পড়েছিল। এদিকে তাবিথা, জুলি এবং ইথানও কাছাকাছি জায়গায় দাঁড়িয়েছিল। জুলি এবং ইথান তাদের বাবা জিমের জন্য একটু চিন্তিত ছিল, কারণ অনেকক্ষণ হলো জিম এখনও শহরে ফেরেনি। এরা কেউই এখনও জানে না জিম অলরেডি মরে গেছে। জুলিও জানে না, কারণ এই জুলি বর্তমান টাইমলাইনে এক্সিস্ট করে। তো তারা কথাবার্তা বলছিল, তখন ওই গাড়িটা সাই করে তাদের ক্রস করেছিল। এই জন্য বিপদ বুঝতে পেরে তাবিথাও ছুটে এসেছিল। গাড়ির কাচ এবং বডির পার্টস অলমোস্ট সোফিয়ার গলায় ঢুকে গিয়েছিল। জাস্ট 19-20 হলেই খবর হয়ে যেত। সোফিয়া আতঙ্কে কাঁদছিল আর বাবাকে ডাকছিল। তাবিথা সোফিয়াকে মেন্টাল সাপোর্ট দেয় এবং বয়েডের সাথে মিলে সোফিয়াকে বের করে আনে। ততক্ষণে বয়েডের নির্দেশে অ্যাম্বুলেন্সকে খবর দিয়ে ডেকে আনা হয়েছিল। নার্স ম্যারিয়েল পাদ্রির পালস চেক করে দেখে খুবই ধীরে চলছে, সে বাঁচবে কিনা সন্দেহ। এছাড়া সে কিছু অস্বাভাবিক ফিল করে, তাই পাদ্রিকে রেখে সে সোফিয়াকে চেক করে দেখে সে ঠিক আছে কিনা। পাদ্রির সাইডের দরজাটা বেঁকে গিয়ে বাজেভাবে আটকে গিয়েছিল। বয়েড, কেনি, র্যান্ডাল, জেড সবাই মিলে দরজাটা ভেঙে পাদ্রিকে বের করে এবং অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে পাঠিয়ে দেয়। কেনিও তাদের সাথে হাসপাতালে যায়। ম্যারিয়েল আলাদাভাবে বয়েডকে জানায় পাদ্রির সমস্যাটা সে বুঝতে পারছে না। সে সেন্সলেস আছে, তবে সেন্সলেস হবার কারণটা বুঝতে পারছে না। এরকম সেম অবস্থা সে এলজিনেরও দেখেছিল। প্রথম যেদিন এলজিনদের বাস এই শহরে এসেছিল,
এলজিনও এরকম কন্ডিশনে ছিল। বয়েড ম্যারিয়েলকে পাদ্রির ব্যাপারটা আরও খতিয়ে দেখতে বলে। ওদেরকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে তাবিথাও ছেলে মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যায়। তবে রাত হয়ে গেলেও জিম না ফিরলে সবারই টেনশন হচ্ছিল। জুলি এবং ইথান বারবার বাবার কথা জিজ্ঞেস করছিল, তবে তাবিথা কোনো উত্তর দিতে পারছিল না। তাবিথা ভাবছিল তখন তার কথাগুলো শুনে হয়তো জিম আপসেট হয়ে বাড়ি ফিরেনি, হয়তো সে কলোনি হাউস অথবা কোনো সেফ জায়গায় আছে, কারণ এই শহরে রাতের বেলায় কেউ বের হতে পারে না, বের হলেই মৃত্যু নিশ্চিত। হঠাৎ রান্নাঘর থেকে তারা কিছু পড়ার আওয়াজ শুনতে পায়। তারা রান্নাঘরে উকি মেরে দেখে মেঝেতে খাবারের হাঁড়িটা পড়ে আছে। হঠাৎ কোনো অদৃশ্য শক্তি একটা বই তুলে দেয়ালে আছাড় মারে। কিচেনের সমস্ত পাল্লাগুলো ধাক্কাধাক্কি শুরু করে। এই ঘটনায় তারা বেশ ঘাবড়ে যায়। এদিকে সোফিয়া মায়ের সাথে ফোনে কথা বলতে চাইলে কেনি একটু বিব্রত বোধ করে, কারণ এখানে নেটওয়ার্ক কাজ করে না। সে সোফিয়াকে এই শহরের সমস্ত ঝামেলাগুলো বলে দেয়, এমনকি পিশাচগুলোর কথাও। সে টানিয়ে রাখা রক্ষাকবচ পাথরটাও দেখায়, যেটা থাকলে পিশাচ বাড়ির ভেতরে আসতে পারে না। সোফিয়া পাথরটা হাত দিয়ে ধরেও দেখে। এরপরে কেনির ভয় দূর করতে এবং বিপদমুক্ত হতে সোফিয়া সবার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে। কেনি ভাবে মেয়েটা কতই না ভালো, কিন্তু দুনিয়া ক্রন্দনরত অপরিচিত কোনো মেয়েকে বিশ্বাস করা সবচেয়ে রিস্কি ব্যাপারগুলোর ভেতরে একটা। অবলা অবুঝ চেহারার আড়ালে সোফিয়া কোনো সাধারণ মেয়ে না, আর এই পাদ্রিও তার বাবা না। আসলে সোফিয়া হলো সেই হলুদ পোশাক পরা লোকটা। এই রহস্যময় লোকটার ভেতরে রূপ পরিবর্তনের ক্ষমতা আছে। সে এই শহরের সবার ওপরে কন্ট্রোল নেবার জন্য মেয়ের রূপ ধারণ করেছে। আর এই পাদ্রিটা মূলত একাই জার্নি করছিল। এই শহরে আসার আগে যেটা ঘটে, স্বাভাবিক পথে যাবার সময় দেখা যায় রাস্তায় গাছটাছ পড়ে ব্লক হয়ে আছে। তখন মানুষ গাড়ি ঘুরিয়ে ফিরে যায়, কিন্তু তার আর ফেরা হয় না। সে সোজা এই শহরে চলে আসে। এই পাদ্রির সাথেও এমনটাই ঘটে। পাদ্রি গাড়ি ঘুরিয়ে বের হবার পথ খুঁজছিল। তখন সে সোফিয়াকে রাস্তার ধারে দেখে গাড়ি থামায়। সোফিয়া জানায় সে পথ হারিয়ে ফেলেছে, তাই পাদ্রি সোফিয়াকে গাড়িতে তুলে নেয়। সোফিয়াও এই সুযোগটাই চাইছিল। সে পাদ্রির বুকে হাত দিয়ে তার হার্টবিট মৃত্যুর কাছাকাছি পর্যায়ে নিয়ে যায়। এরপর নিজেই স্টিয়ারিং ধরে শহরে ঢুকে শেরিফ অফিসে ধাক্কা মারে। সেই হলুদ পোশাকের লোকটা এই শহরে ঢোকার জন্যই সোফিয়ার রূপ নিয়েছিল এবং এই পাদ্রিকে ইউজ করেছিল। এই পাদ্রির আর কোনো প্রয়োজন নেই, তাই সোফিয়া এবার তাকে মেরে ফেলে। এরপর নাটক জুড়ে সে বাইরে গিয়ে জোরে জোরে কাঁদতে শুরু করে। কেনি একটু ঝিমিয়ে পড়েছিল। সে সোফিয়ার কান্না শুনে ছুটে আসে। এখন অলরেডি রাত, পিশাচেরা শিকারের জন্য ঘুরে বেড়াচ্ছে। কেনি বাইরে এসে দেখে সোফিয়ার দিকে পিশাচেরা এগিয়ে আসছে। সে দৌড়ে গিয়ে সোফিয়াকে ভেতরে টেনে নিয়ে আসে এবং ধমক দেয়। সোফিয়া কাঁদতে কাঁদতে বলে তার বাবা মারা গেছে। এটা শুনে কেনি বেশ আপসেট হয়। আওয়াজ শুনে ম্যারিয়েলও উঠে আসে। সেও কথাটা শুনে পাদ্রির কাছে ছুটে যায় চেক করতে। পরের দিন সকালে বয়েড ঘুম থেকে উঠে দূরবীন দিয়ে পুরো শহরটা দেখছিল। হঠাৎ তাবিথার বাড়ির সামনের পুলে তার চোখ আটকে যায়। পুলের সাথে রক্তমাখা একটা বস্তা ঝুলছিল। বয়েড দ্রুত সেখানে ছুটে যায়। বস্তা থেকে তখনও রক্ত চুইয়ে চুইয়ে পড়ছিল। ততক্ষণে অনেকেই বেরিয়ে এসেছিল। তাবিথা জানালা দিয়ে বস্তাটা দেখেই তার মনের ভেতরে ছ্যাদ করে ওঠে। তাবিথা দরজা খুলে বেরিয়ে আসলে তার এক্সপ্রেশন দেখে বয়েড বুঝে যায় হয়তো জিমের কিছু ঘটেছে। এ সময় ইথানও ভেতর থেকে বস্তাটা দেখতে পেয়ে অস্থির হয়ে দৌড় দেয়, তবে বয়েড তাকে বস্তার কাছে যাওয়া থেকে আটকে দেয়। ইথানেরও আতঙ্ক হচ্ছিল বস্তায় তার বাবার লাশ কিনা। তাবিথা জুলি আর ইথানকে বুঝিয়ে দূরে পাঠিয়ে দেয়, যাতে নির্মম দৃশ্যটা তাদের দেখতে না হয়। এরপরে সে বুকে পাথর বেঁধে বয়েডকে বস্তাটা নামাতে বলে। বয়েড আর জেড মিলে বস্তাটা নিচে নামায়। বয়েড বস্তাটা খুলতে গেলে তাবিথা তাকে বারণ করে বলে সে নিজেই বস্তাটা খুলবে। এরপরে তাবিথা কাঁপা কাঁপা হাতে বস্তার মুখ খুলে দেখে এটা জিমের লাশ না, বরং একটা ছাগলকে কেটে বস্তার ভেতরে ঝুলিয়ে রাখা হয়েছিল। এদিকে ইথান আর জুলি খামারে গিয়েছিল। তারা খামারের দরজা খুলেই চিল্লিয়ে ওঠে, কারণ জিমের লাশটা সেখানে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। মানে ওদেরকে সর্বোচ্চ মেন্টাল শক দিতে নিখুঁত প্ল্যানের মাধ্যমে সবকিছু সাজানো হয়েছে। তো ওদের চিৎকার শুনে তাবিথা বয়েডরাও ছুটে যায়। তাবিথা জিমের লাশ দেখে হাওমাও করে কাঁদতে শুরু করে। বয়েড নোটিস করে দেয়ালে তাদের জন্য একটা মেসেজ ছেড়ে গেছে। বেশি পাকনামির ফল এটা। মেসেজ দেখে বয়েড বেশ ক্ষেপে যায়। বাড়ি ফিরে ইথান তাবিথার সাথে রাগারাগি করে। তার ধারণা বরাবরের মতো জিম আর তাবিথা আবারও ঝগড়া করেছিল। এই জন্য গতকাল তাবিথা একাই বাড়ি ফিরে এসেছিল। রাগ করে জিম বাড়ি না ফেরায় তাকে মরতে হলো। এই জন্য ইথান মাকে দোষারোপ করে বেরিয়ে যায়।
ইথানকে সামলাতে জুলিও বেরিয়ে যায়। বয়েড আর জেড মিলে জিমের লাশটা ধরাধরি করে চার্চে নিয়ে আসে। দেখতে পেয়ে এলিসও তাদের সাথে আসে। বয়েড আপন মনে জেডকে জিজ্ঞেস করে, ওরা মেসেজ রেখে গেছে বেশি পাকনামির জন্য, মানে বেশি জেনে যাবার জন্য তারা জিমকে মেরে ফেলেছে, তো এটার মানে কি? তখন জেড বয়েডকে পুরো ঘটনা বলে বোঝায়। সে আর তাবিথা বোতলটির সামনে গিয়ে মিউজিক বাজাচ্ছিল। তখন 7টা বাচ্চার আত্মা এসে আংখুয়ের শব্দটা বলছিল। এটার মানে হলো রিমেম্বার বা মনে করা। তখন তাদের মনে পড়ে তারা কিভাবে বারবার পুনর্জন্ম নিয়ে এই শহরের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে। হয়তো তাদের এই জিনিসটা জেনে যাবার জন্যই ওরা জিমকে হত্যা করেছে। বয়েড এরকম কথাবার্তা আগেও শুনেছে। সারা এবং তার ভাইয়েরও এই শহরকে কেন্দ্র করে নিজস্ব কিছু থিওরি ছিল, তবে তারা সেগুলো কখনোই গুরুত্ব দেয়নি। বয়েড জেডকে আরও বিস্তারিতভাবে ঘাটাঘাটির পরামর্শ দিয়ে বেরিয়ে যায়। এদিকে সোফিয়ার চশমাটা ভেঙে গিয়েছিল, তাই কেনি বলে স্টোরেজ রুমে চশমার কালেকশন আছে, সেখান থেকে সে সোফিয়াকে ভালো চশমা নিয়ে দেবে। তাই কেনি সোফিয়াকে নিয়ে বাইরে বের হতেই সারার সাথে দেখা হয়। কেনি সারার কাছ থেকে জিমের মৃত্যুর কথা জানতে পারে। অ্যাসিস্ট্যান্ট শেরিফ হিসেবে কেনির কিছু দায়িত্ব আছে, তাই সে বয়েডের সাথে দেখা করতে চলে যায়। আর সারা সোফিয়াকে নিয়ে রেস্টুরেন্টের স্টোরেজে যায়। রেস্টুরেন্টে ঢুকে তাদের অ্যাকোস্টার সাথে দেখা হয়। অ্যাকোস্টা গত রাত থেকে এখানেই আছে। সারা অ্যাকোস্টার সাথে কথা বলতে গেলে সে পাত্তা দেয় না। অবশ্য এই শহরে সবাই সারার সাথে খারাপ আচরণ করে, কারণ পিশাচদের প্ররোচনায় একসময় সারা খুন খারাপি পর্যন্ত করেছে। যাই হোক, সারা সোফিয়াকে স্টোরেজ রুমে নিয়ে গেলে সে ইচ্ছে মতো বেছে একটা চশমা চুজ করে নেয়। এ সময় তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়, ফলে দুজনের মাঝে বেশ ভালো ভাবও জমে ওঠে। এদিকে জুলি ইথানকে ঘুম পাড়াচ্ছিল। ইথান ঘুমিয়ে গেছে কিনা বোঝার জন্য জুলি আস্তে করে ইথানকে ডাক দেয়, তবে ইথান সাড়া না দেওয়ায় জুলি আস্তে করে রুম থেকে বেরিয়ে যায়। যদিও ইথান জেগেই ছিল, সে জাস্ট ইচ্ছে করেই সাড়া দেয়নি। তো জুলি বের হবার সময়ে ডোনার সাথে দেখা হয়। ডোনা জুলির মানসিক অবস্থা বিবেচনা করে তার সাথে কাউকে পাঠাতে চাইছিল, তবে জুলি একাই বেরিয়ে যায়। বাইরে এসে সে র্যান্ডালের সাথে দেখা করে। র্যান্ডাল এখনও জিমের মৃত্যুর খবর পায়নি। জুলি বাবার মৃত্যুর কথাটা জানিয়ে র্যান্ডালকে বলে তারা চাইলে জিমকে আবারও বাঁচাতে পারবে। এই কাজে সে র্যান্ডালের হেল্প চায় এবং তাকে নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। যদিও র্যান্ডাল তাকে থামানোর চেষ্টা করছিল, জুলি বলে সে পিলারের সার্কেলের ভেতরে গিয়ে দাঁড়ালে টাইম ট্রাভেল করতে পারবে। সে এর আগে একবার চেষ্টা করেছে, তাই সে আবারও করতে পারবে। তবুও র্যান্ডাল বোঝানোর চেষ্টা করে যেটা ঘটেছে সেটাকে ওভাবেই ঘটতে দেওয়া উচিত, তবে জুলি তার কথা শোনে না। সে একটা চেষ্টা করে দেখবেই। যাই হোক, অন্যদিকে তাবিথা খামারের দেয়ালের লেখাটা মুছার চেষ্টা করছিল, কিন্তু সেটা মুছতে চাইছিল না। এ সময় সেখানে জেড চলে আসলে তাবিথা বেশ রেগে যায় এবং কড়াভাবে তাকে চলে যেতে বলে। জেড চলে না গিয়ে বলে বোতলটির কাছে গিয়ে তারা যে মেমোরিজের ফ্ল্যাশব্যাক দেখেছিল সেগুলো সত্যি। পিশাচ কিংবা তাদের ওপরেও যারা আছে তারা এই মেসেজটার মাধ্যমেই সেটা প্রমাণ করে দিয়েছে। তারা যাতে আর ঘাটাঘাটি করার সাহস না পায়, এই জন্যই তাদেরকে আটকাতে জিমকে হত্যা করেছে। জিম আবারও বোতলটির কাছে যেতে চাইছিল, তবে স্বামীকে হারিয়ে তাবিথা খুবই আপসেট হয়েছিল। সে স্পষ্ট বলে দেয় অতীতে কি ছিল, ভবিষ্যতে কি হবে তার আর কিছুই যায় আসে না। জেড বলে জিম মরে গেছে, কিন্তু এখনও তাবিথার বাচ্চারা বেঁচে আছে, তাই তাবিথার ওদের জন্য ভাবা উচিত। এই মৃত্যুর শহর থেকে মুক্তি না পেলে ওদেরও একই পরিণতি ঘটবে। তবে এত কিছু উপলব্ধি করার মতো মেন্টাল কন্ডিশন তাবিথার ছিল না। সে জেডকে রাগ করে বলে জিমের বদলে তোমার মরা উচিত ছিল। তোমার লাশটা উল্টো করে ঝুলে থাকলেই ভালো হতো, কারণ জেডের তো সাতকুলে কেউ নেই, তাই কাউকে হারানোরও নেই। এই জন্য জেড তাবিথার কষ্টটা বুঝতে পারবে না। তো জেডকে অনেক উল্টাপাল্টা বলে তাবিথা চলে যায়। এরপরে সে চার্চে গিয়ে জিমের লাশের সামনে বসে কিছুক্ষণ মায়া কান্না করে। এদিকে অ্যাকোস্টা সারা রাত ধরে ভাবার পরে সিদ্ধান্ত নেয় সে আর এই শহরে থাকবে না। অন্য কেউ শহর থেকে বের হবার চেষ্টা করুক বা না করুক, সে বের হবেই। যদিও সে জানে না তার মতো অনেকেই শহর থেকে বের হবার চেষ্টা করেছে, কিন্তু সম্ভব হয়নি। তো অ্যাকোস্টা বাইরে পার্ক করা অ্যাম্বুলেন্সে উঠে সেটা স্টার্ট করে। আওয়াজ শুনে ক্রিস্টি আর ম্যারিয়েল বেরিয়ে আসে। তারা অ্যাম্বুলেন্স থামানোর চেষ্টা করলে অ্যাকোস্টা ক্রিস্টিকেও গাড়িতে তুলে নেয়, এরপরে টান দিয়ে চলে যায়। ম্যারিয়েল দ্রুত গিয়ে বয়েডকে ইনফর্ম করে। বয়েড আর কেনি তখন অফিসে একসাথেই ছিল। তাদের সামনে দিয়ে অ্যাম্বুলেন্সটা ক্রস করার সময়ে তারা থামানোর চেষ্টা করে, তবে অ্যাকোস্টা স্পিড বাড়িয়ে বেরিয়ে যায়। ক্রিস্টি বোঝানোর চেষ্টা করে অ্যাকোস্টা যা করছে তাতে কোনো লাভ হবে না, তবে অ্যাকোস্টা জেদ ধরে
এখানে যতগুলো রোড আছে সবগুলো সে ট্রাই মেরে দেখবে, এতে একটা না একটা রাস্তা দিয়ে সে ঠিক বেরিয়ে যেতে পারবে। বয়েড, কেনি, ম্যারিয়েল আগের জায়গাতেই দাঁড়িয়েছিল, কারণ তারা জানে গাড়িটা আবারও সেখানেই ফিরে আসবে। একটু পরে ঘটেও সেটা। অ্যাকোস্টা ঠিকই বুঝতে পারে সে গোলকধাঁধার মাঝে ঘুরপাক খাচ্ছে। অলরেডি সে সেম জায়গা ডাবল ক্রস করেছে, তবুও সে গাড়ি থামায় না। সে নিজের জেদেই বসে থাকে, এখান থেকে বের হবেই। এদিকে ভিক্টরের বাবা হেনরি ভিক্টরকে খুঁজতে খুঁজতে খামারে চলে যায়। ভিক্টর এক কোনায় জুবুথুবু হয়ে বসেছিল। সে বাবাকে দেখেই বলে, তোমার এখানে আসা উচিত হয়নি। হেনরি ভিক্টরকে শান্ত করার চেষ্টা করে এবং জানতে চায় ইথান কোথায়, সে জানে কিনা। হেনরি ভিক্টরকে ইথানের কাছে গিয়ে তাকে সঙ্গ দেবার পরামর্শ দেয়, তবে ভিক্টর খুবই অস্থির হয়েছিল। সে বারবার বলছিল ওরা সব ভালো জিনিস কেড়ে নেবে, শুধু খারাপ জিনিসগুলো রেখে যাবে। ভিক্টরি প্রথম এই জায়গার বিভিন্ন সিক্রেটের ব্যাপারে জানতে পেরেছিল, তাই যে কোনো ব্যাপারে সেই সবচেয়ে বেশি ঘাবড়ে যায়। এদিকে জুলি র্যান্ডালকে নিয়ে অন্ধকূপের কাছে যায়। সেখানে পিলারের সার্কেলের কাছে দাঁড়িয়ে সে আগে র্যান্ডালকে সার্কেলের ভেতরে যেতে বলে। র্যান্ডাল সার্কেলের ভেতরে গেলে তার ওপরে কোনো প্রভাব পড়ে না দেখে জুলি বেশ নিশ্চিন্ত হয়। জুলি র্যান্ডালকে বলে সে সার্কেলের ভেতরে যাবার পরে যদি আউট অফ কন্ট্রোল কিছু দেখতে পায় তাহলে র্যান্ডাল যেন তাকে সার্কেল থেকে টেনে বের করে নেয়। তো এরপরে জুলি সার্কেলের ভেতরে দাঁড়াতেই মেন্টালি অতীতের একটা সময় চলে যায়। মূলত এটা সিজন 2 এর এপিসোড 9 এর ঘটনা। এই দিনে বয়েড, ডোনা, জিম এবং র্যান্ডাল জঙ্গলে আরভি গাড়িতে আটকা পড়েছিল। তো জুলি জঙ্গলে ভয়ঙ্কর চিৎকার শুনতে পায় এবং পিশাচদের একসাথে হেঁটে যেতে দেখে। তাদেরকে ফলো করে সে সম্ভবত পরিত্যক্ত আরভি কারটা দেখতে পায়, যার ভেতর থেকে জিম বেরিয়ে আসছিল। বয়েড গুলি চালিয়ে ডোনা আর জিমকে ব্যাকআপ দেয় এবং তারা অন্য সাইডে পালিয়ে যায়। জুলি জিমকে দেখে বাবা বাবা বলে ডাক দেয়, তবে জিম তার ডাক শুনতে পায় না। যদিও এক মুহূর্তের জন্য জিমের মনে হচ্ছিল কেউ তাকে ডাকছে কিনা। জিম জুলিকে না দেখলেও একটা মহিলা পিশাচ জুলিকে ধরে ফেলে। পিশাচটা জুলির ওপরে হামলা করে এবং মেরে ফেলার চেষ্টা করে। এদিকে সার্কেলের ভেতরে জুলির শরীরটা ছটফট করছিল, যা দেখে র্যান্ডাল বুঝে যায় জুলি বিপদে আছে। তাই সে জুলিকে টেনে সার্কেলের বাইরে নিয়ে আসে। এতে জুলি স্বাভাবিক দুনিয়ায় ফিরে আসে আর প্রথমেই র্যান্ডালকে বলে সে তার বাবাকে দেখতে পেয়েছে, সে বাবাকে বাঁচাতে পারবে আর এর জন্য তাকে আবারও অতীতে ফিরে যেতে হবে। যাই হোক, এদিকে তাবিথা বাড়ি ফিরে ইথানের রুমে নক করে দেখে ইথান নেই। সে ডোনাকে জিজ্ঞেস করলেও সে বলতে পারে না, কারণ ইথান তার রুমেই ছিল। অ্যাকোস্টা যখন গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছিল, ডোনা সেদিকে ফোকাস করতে গেলে একসময় ইথান কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে গেছে। অ্যাকোস্টা এবং ক্রিস্টি যাবার পথে ইথানকে দেখতে পায়। ইথানও গাড়িটা আসতে দেখে জঙ্গলের আড়ালে লুকিয়ে পড়ে। আরেকটু সামনেই বয়েড, কেনি এবং মারিয়েল অপেক্ষায় দাঁড়িয়েছিল। অ্যাকোস্টা যাতে এবার তাদের ক্রস করতে না পারে এই জন্য রাস্তার ওপরে একটা পেরেক লাগানো স্পাইক বেল্ট পিছিয়ে রেখেছিল। তবুও অ্যাকোস্টা পাশ দিয়ে ক্রস করতে চাইলে ক্রিস্টি গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে স্পাইক বেল্টের ওপরে উঠিয়ে দেয়। এতে গাড়ির চাকা ড্যামেজ হয়ে গেলে অ্যাকোস্টা গাড়ি থামাতে বাধ্য হয়। বয়েড প্রথমেই রুলস ভাঙায় অ্যাকোস্টাকে হাতকড়া পরিয়ে দেয়। সে অনেক বকাঝকা করতে যাচ্ছিল, তবে ক্রিস্টির কথায় চুপ করে যায়। এদিকে ইথান জঙ্গলের ভেতরে তাদের পরিত্যক্ত আরভি কারে যায়। এই আরভি কারে করেই তার ফ্যামিলি এই শহরে ঢুকেছিল। ইথান গাড়ির ভেতর থেকে একটা রেডিও ব্যাগে ভরে নেয়। এরপরে সে আরভি থেকে বের হয়েই দেখে জিম একটা গাছের গুড়ির ওপরে বসে আছে। এই জিম মোটেও বর্তমানে জিম না, কারণ তার কপালের একপাশে কাটা দাগ ছিল। এই দাগটা তখন হয়েছিল যখন সে কয়েক বছর আগে এখানে আসার পর অ্যাক্সিডেন্ট করে চোট পেয়েছিল। সেই দাগটা সময়ের সাথে সাথে মুছে গিয়েছিল, কিন্তু ইথান এখন যে জিমকে দেখছে তার ঠিক আগের মতোই কাটা দাগ রয়েছে। তো ইথান বাবাকে ডাক দিতেই জিম ফিরে তাকায়। ব্যাপারটা এমন যেন জিম ইথানকে এক্সপেক্টই করেনি। বাবা ছেলে একে অপরকে জড়িয়ে ধরে। ইথান জিমকে ফিজিক্যালি ফিল করতে পারে। জিম ইথানকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। ইথান জানায় সে রেডিওটা নিতে এসেছে যাতে থমাস তাকে ফোন করে মেসেজ দিতে পারে। মানে আগে থমাস নামের অদৃশ্য কেউ ইথানকে ফোন করে বিভিন্ন ইনফরমেশন দিত, যদিও থমাস যে টেলিফোনে কল করত সেটার কোনো কানেকশনই ছিল না। তো ইথানের আশা ছিল হয়তো এই ভাঙা রেডিওর মাধ্যমেও থমাস তার সাথে যোগাযোগ করবে। যাই হোক, জিম ইথানকে বোঝায় সামনে আরও খারাপ দিন আসছে। ইথান যেন নিজেকে স্ট্রং রাখে এবং মা আর বোনের খেয়াল রাখে। জিম ইথানের সাথে কথা বলছিল আর বারবার জঙ্গলের দিকে তাকাচ্ছিল। সে কোনো আতঙ্কে ছিল,
কেউ চলে আসবে কি না, কেউ ইথানের সাথে কথা বলতে দেখে ফেলবে কি না, এরকম একটা আতঙ্ক তার ভেতরে কাজ করছিল। তো জিমের হাতে সময় খুব কম, তাই সে ইথানকে মনোযোগ দিয়ে তার কথা শুনতে বলে। এই শহরে ঢোকার পরে অ্যাক্সিডেন্টে ইথান মারাত্মকভাবে আহত হয়েছিল। সেবার সে ইথানের সাথে আরভি কারে আটকে ছিল। সেই রাতে ইথান লেক অফ টিয়ার্সের স্বপ্ন দেখেছিল। জিম ইথানকে সে লেক অফ টিয়ার্স খুঁজে বের করতে বলে। এর বেশি কোনো হিন্টস জিম দেবার সুযোগ পায় না। ততক্ষণে তাবিথা ইথানকে খুঁজতে খুঁজতে সেখানে চলে এসেছিল। মায়ের ডাক শুনে ইথান সেদিকে ফোকাসের পরে ফিরে তাকিয়ে দেখে জিম ভ্যানিশ হয়ে গেছে। সে আর কোথাও জিমের ট্রেস পায় না। তাবিথা ইথানের কাছে আসলে ইথান বলে সে বাবাকে এখানে দেখেছে, বাবা এখানেই ছিল। তাবিথা ভাবে জিমের মৃত্যুতে ইথান অনেক শক পেয়েছে, তাই উল্টাপাল্টা বলছে। সে ইথানকে জড়িয়ে নেয়, কিন্তু আসল ব্যাপারটা আর বোঝার চেষ্টা করে না। তবে এখন প্রশ্ন হলো, জিম তো মরে গেছে, তাহলে সে ফিরে আসলো কিভাবে? জিম যদি সামহাও অতীত থেকেও আসে, তাহলে সে কি উদ্দেশ্যে এসেছিল? কারণ তার এক্সপ্রেশন অনুযায়ী ইথানকে সে এখানে এক্সপেক্টই করেনি। তাছাড়া লেক অফ টিয়ার্সই বা কি? ইথানের এত বছর আগে দেখা স্বপ্নের জিনিসটাকে জিম কেন খুঁজে বের করতে বলছে? লেক অফ টিয়ার্সই কি তবে তাদের মুক্তির পথ? এসব প্রশ্নের উত্তর হয়তো আমরা পরের এপিসোডগুলোতে পাব। এই সিজনের এপিসোডগুলো প্রতি সপ্তাহে একটি করে রিলিজ পাবে। এই জন্য কয়েকটা পর্বে ভাগ করে আমরা সিরিজটি কমপ্লিট করব। তাই সিরিজের থ্রিলিং মোমেন্টগুলোর সঙ্গী হতে আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট ফলো করুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, গরমে বেশি বেশি পানি পান করুন। ধন্যবাদ।